হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রেনার্স ফার্স্ট। সো দীর্ঘ অপেক্ষার পর তোমাদের জন্য নিয়ে চলে আসা হলো সমাস, বাংলা ব্যাকরণের অন্তর্গত সমাস। তোমরা যারা ক্লাস 6, 8 অথবা 10-এর আছো তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে বানানো হয়েছে সমাসের উপর। আজকের এই ভিডিও সমাসের সমস্ত ডিটেলস একদম বর্ণনা সহ পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে উদাহরণস্বরূপ তোমাদেরকে জলের মতো বুঝিয়ে দেওয়া হবে। তোমরা অবশ্য মনোযোগ সহকারে শুনতে থাকবে এবং তার সাথে সাথে বুঝতে থাকবে। তো যাই হোক, চলো আজকের ভিডিও শুরু করা যাক। সমাস সম্পর্কে আজকে আমরা জানবো ব্যাকরণ, বাংলা ব্যাকরণের সমাস। প্রথমে আমরা জানবো সমাস। প্রথম প্রশ্ন তোমরা অলরেডি দেখতে পেয়েছো অন স্ক্রিন যে সমাস কাকে বলে, অর্থাৎ সমাস বুঝতে গেলে এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে যেগুলো আমি বলতে যাচ্ছি। তো সমাস কাকে বলে আগে একবার পড়ে নাও, যে পরস্পর অর্থযুক্ত দুই বা ততোধিক পদের একপদীকরণের নামই হলো সমাস। অর্থাৎ আরও সহজভাবে যদি বলা যায় তবে বলতে হয় যে একাধিক পদের একপদীকরণ হলো সমাস। একাধিক পদ, তোমরা এর আগে পদ সম্পর্কে পড়েছো। পদ কয় প্রকার? বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ, 5 প্রকার পদ পড়েছ। তো যাই হোক, সেই সমস্ত পদের অর্থাৎ 1, 2 বা ততোধিক পদ, অবশ্যই দুটো পদ হতে হবে সমাস করতে গেলে। 2 বা ততোধিক পদ বা অধিক পদকে নিয়ে যে একপদীকরণ, একটা পদ তৈরি করা হয় তাকে বলছে সমাস। অর্থাৎ দুটো পদ থেকে একটা পদ বা 2-এর বেশি পদ থেকে একটা পদ তৈরি করা হয় তাকে বলছে সমাস। অর্থাৎ একাধিক পদের একপদীকরণই হলো সমাস। আশা করি তোমরা একদম জলের মতো বুঝতে পেরেছ। এইবার আমরা দেখো, যদি উদাহরণটা দেখি যে হাতে হাতে যুদ্ধ, তাহলে এই হাতে হাতে যুদ্ধর মধ্যে দেখতে পাচ্ছ এখানে কটি পদ আছে? নিশ্চয়ই দুটি নেই, 3টি আছে। হাতে হাতে আর হচ্ছে যুদ্ধ। অর্থাৎ এই 3টে পদ থেকে দেখো তৈরি হয়েছে হাতাহাতি, একটি পদ হয়ে গেছে। এটাকেই বলছে সমাস, যে একাধিক পদের একপদীকরণ হলো সমাস। একাধিক পদের একপদীকরণ হলো সমাস। হাতে হাতে যুদ্ধ থেকে হয়ে গেল হাতাহাতি, একটা পদ হয়ে গেল, এটাই হচ্ছে সমাস। ভিক্ষার অভাব, একটি হলো ভিক্ষার, অপরটি হলো অভাব, দুটো পদ। এই দুটো পদকে একটা পদে করা হলো, সেটা হলো দুর্ভিক্ষ। অর্থাৎ একপদীকরণের অ্যাপ্লিকেশন এখানে করা হলো, এটাকেই বলছে সমাস। তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে সমাস কাকে বলে, তবে এরকমভাবে তোমরা উত্তর লিখলে ফুল মার্কস পাবে। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব যে সমাসের সাধারণ অর্থ কী, অর্থাৎ সমাস বলতে আমরা কি বুঝি। দেখো, এক কথায় তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো যে সমাস মানে যতগুলোই পদ থাক মাত্র একটা পদে চলে আসছে, সেটা অর্থাৎ সংক্ষিপ্ত করা হচ্ছে। তাই সমাসের সাধারণ অর্থ হলো সংক্ষিপ্তকরণ বা সংক্ষিপ্ত করা, অর্থাৎ ভাষার সংক্ষিপ্তকরণই হলো সমাস। সমাসে পদে পদে মিলন হয়। যেমন ধরো তরু ও লতা, তরু ও লতা দুটোকে নিয়ে দেখো তৈরি হলো পদে পদে মিলন হয়ে তরুলতা। পিতার দায় থেকে তো হলো পিতৃদায়ী। গৃহে বন্দি থেকে হলো গৃহবন্দী। অর্থাৎ এতক্ষণ তোমরা সমাস সম্পর্কে একটা জেনারেল আইডিয়া তোমাদের মাথার মধ্যে তৈরি হয়ে গেছে যে সমাস বলতে কি বোঝায়। ভালো করে যদি তোমরা ভিডিওটা ওয়াচ করো বা ভালো করে যদি বুঝো মনোযোগ সহকারে, তবে সমাস সম্পর্কে ভবিষ্যতে আর কোনো রকম ডাউট বা সন্দেহ কোনো রকম বিষয় থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। সমাস ছাড়াও তোমাদের ব্যাকরণের অন্তর্গত যে প্রত্যয়, পদ, এসবের ওপরেও নানা রকম ব্যাকরণের টপিকের ওপর ভিডিও আনা হচ্ছে আগামী দিনে, এবং সেই কারণে তোমাদের বলা হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে কিন্তু সেই ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। তো যাই হোক, চলো আবার শুরু করি। এতক্ষণ আমরা জানলাম যে সমাস কাকে বলে এবং সমাসের সাধারণ অর্থ কী। এইবার আমরা জানব পূর্বপদ ও উত্তরপদ সম্পর্কে। তো দেখো, প্রথমে উত্তরটা পড়ে নেওয়াটাই ভালো হবে যে ব্যাসবাক্যের প্রথম পদটিকে বলে পূর্বপদ। কোনো ব্যাসবাক্যের প্রথম পদটিকে বলে পূর্বপদ। এখানে তোমরা হয়তো প্রশ্ন করবে যে স্যার, এখানে আবার ব্যাসবাক্য কোথা থেকে চলে এলো? তো যাই হোক, ব্যাসবাক্য সম্পর্কে এখন তোমাদের মাথায় সেরকম কিছু প্রবেশ করাতে হবে না। একটু পরেই ব্যাসবাক্য সম্পর্কে তোমরা একদম ক্লিয়ারেন্স চলে আসবে তোমাদের মধ্যে। তোমরা জাস্ট জেনে রাখো যে ব্যাসবাক্য একটা শব্দ, নতুন শব্দ, আমাদের সঙ্গে পরিচিতি হচ্ছে। তো ব্যাসবাক্যের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ এবং ব্যাসবাক্যের পরের পদটিকে বলা হয় উত্তরপদ বা অপর ভাষায় বলা হয় পরপদ। আর উত্তরপদের অপর নাম হলেও কিন্তু পরপদ। দেখো, পরীক্ষায় কিন্তু দুরকমভাবে আসতে হবে, পূর্বপদ ও পরপদ অথবা পূর্বপদ ও উত্তরপদ। যেমন ধরো এখানে ভিক্ষার অভাব,
ভিক্ষার অভাবকে লেখা হয়েছে দুর্ভিক্ষ। এই যে ভিক্ষার অভাব, এখানে দুটো পদ থেকে এক পদীকরণ হয়েছে দুর্ভিক্ষ, এটাই হচ্ছে সমাস, আমরা জানলাম এখনই। তো এই ভিক্ষার, এখানে ভিক্ষারটা হলো পূর্বপদ, মানে আগের পদ, প্রথম পদকেই বলছে পূর্বপদ, এবং অভাবটা দেখো পরে অবস্থিত, অর্থাৎ ভিক্ষার পরে অবস্থিত, এটাকে বলছে উত্তরপদ বা পরপদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো পূর্বপদ এবং উত্তরপদ সম্পর্কে। যদি এখনও না বুঝতে পারো অবশ্যই ভিডিওটাকে আবার পিছিয়ে দেখো, বা তবুও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাও, আমরা আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। এতক্ষণে তোমরা আশা করি বুঝে গেছো যে সমাস কাকে বলে, সমাসের সাধারণ অর্থ কী, এবং পূর্বপদ উত্তরপদ সম্পর্কে। তার মধ্যে একটা নতুন পরিচিত শব্দ পেয়েছো, সেটির নাম হলো ব্যাসবাক্য। তো এইবার আমরা জানবো যে ব্যাসবাক্যটা কী, ব্যাসবাক্য কাকে বলে, এটা সম্পর্কে এবার আমরা পরিষ্কার একটি ধারণা তৈরি করব। তো ব্যাসবাক্য বলতে গিয়ে দেখো অনস্ক্রিন যে সমাসের অর্থ বোঝাবার জন্য যে বাক্য বা পদসমূহ প্রয়োগ করা হয় তাকে বলে ব্যাসবাক্য। ব্যাসবাক্যের অপর দেখো অনেকগুলো নাম আছে, বিগ্রহ বাক্য, আবার আর একটা নাম আছে সমাস বাক্য। তো এই তিনটে হলো বা দুটো হলো ব্যাসবাক্যের নাম। ব্যাসবাক্য হতে পারে, তাকে বিগ্রহ বাক্য বলে ডাকতে পারো, অথবা সমাস বাক্য বলেও ডাকতে পারো। তো এই বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বা ব্যাসবাক্যটা কি না, সমাসের অর্থ বোঝাবার জন্য, অর্থাৎ সমাসের মানেটাকে ক্লিয়ার করবার জন্য যে বাক্য বা যে পদসমূহ প্রয়োগ করা হয়, মানে যে পদগুলোকে আমরা প্রয়োগ করি তাকেই বলছে ব্যাসবাক্য। উদাহরণের আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, যে দেখো উদাহরণটা ভালো করে বোঝো, যে কানা যে করি, কানা যে করিকে দেখো একপদীকরণ হয়েছে, অর্থাৎ সমাসে আনে হয়েছে কানা করি। এখানে কানা যে করি এই কথাটা হলো ব্যাসবাক্য বা সমাস। অর্থাৎ দেখো যে সমাসের অর্থটা বোঝাবার জন্য, সমাসের মানেটাকে বোঝাবার জন্য দেখো এই বাক্যটাকে প্রয়োগ করা হয়েছে, কানা যে করি মানেটাকে ব্যাখ্যা করেছ, কিন্তু সমাসে দেখো কানা করি। কানা করি কথার অর্থ কি যদি বলা হয়, তবে তোমরা বলবে কানা যে করি, অর্থাৎ এটাই হলো ব্যাসবাক্য। যে সমাসের অর্থটা বোঝাবার জন্য একটা বাক্য লিখতে পারো অথবা পদসমূহ লিখতে পারো। বুঝতে পেরেছো আশা করি ব্যাসবাক্য কি। নেক্সট এবার আমরা চলে আসবো সমস্ত পদ সম্পর্কে। সমস্ত পদ কাকে বলে, তোমরা কিন্তু শুধুমাত্র বুঝলে হবে না এই কাকে বলে, ব্যাসবাক্য কাকে বলে, পূর্বপদ উত্তরপদ কাকে বলে, সমাসের সাধারণ অর্থ কী, সমাস কাকে বলে, এইগুলো কিন্তু একদম ভালোভাবে নোট ডাউন করে নেবে খাতায় এবং মুখস্থ করে রাখবে। এইবার আমরা জানবো সমস্ত পদ কাকে বলে। না, দুটি পদের মিলনের ফলে, দুটি পদ বলছে কিন্তু, দুটি পদের মিলনের ফলে সমাস হওয়ার পর যে নতুন পদ তৈরি হয় সে নতুন পদটিকেই বলা হয় সমস্ত পদ। আশা করি বুঝতে পেরেছি, এটাতে বোঝাবার কোনো প্রয়োজন নেই। যখনই দুটো পদ মিলিত হচ্ছে, অর্থাৎ সমাস তৈরি হচ্ছে, অর্থাৎ একপদীকরণ হচ্ছে, তখনই যে নতুন শব্দটা তৈরি হলো তখন তাকেই বলছে সমস্ত পদ। যেমন পশুর খাদ্য, এখানে দেখো পশুর খাদ্য থেকে কি হয়েছে, পশু খাদ্য হয়েছে, তাই এখানে পশু খাদ্য যে নতুন শব্দ পদটি তৈরি হয়েছে একটি পদ, সেই পদটাকেই বলছে সমস্ত পদ, অর্থাৎ এখানে পশু খাদ্য হলো সমস্ত পদ। এবং দেখো যে পশু খাদ্য সম্পর্কে একটা ব্যাখ্যা করেছে যে পশুর খাদ্য, এটাকে বলছে আবার ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো যে সমাস কাকে বলে, সমাসের সাধারণ অর্থ কী, পূর্বপদ উত্তরপদ কী, ব্যাসবাক্য কাকে বলে, সমস্ত পদ কী সম্পর্কে তোমরা একটি পরিষ্কার ধারণা তোমাদের মধ্যে চলে এসেছে। তো নেক্সটে আবার যাওয়ার আগে একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের কাছে আরেকবার শেয়ার করে দাও বেশি বেশি করে, যেন তারাও সমাজ সম্পর্কে একটি ধারণা নিজেদের মধ্যে রেখে দিতে পারে, যাতে করে পরীক্ষায় কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। তোমরাও কিন্তু ভালো করে মনোযোগ সহকারে এটা পড়বে, আবার দেখবে, আবার পড়বে, পারলে খাতায় নোট ডাউন করে নেবে। আর আমাদের বলে রাখা উচিত যে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, যার লিঙ্ক তোমরা এই ডেসক্রিপশানে পেয়ে যাবে, বা আমাদের চ্যানেলে গিয়ে ডেসক্রিপশানে বা যে কোনো ভিডিওতে পেয়ে যাবে লিঙ্ক। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, কারণ সমাস, ব্যাকরণ এছাড়াও যে অন্যান্য বিষয়, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত বিষয়ের ওপর সাজেস্টিভ যে কন্টেন্ট সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও। তো যাই হোক, এবার আমরা চলে আসবো একটি ছকে, যেখানে তোমরা অবশ্যই আগে দেখে ফেলেছো যে বিগ্রহ বাক্য আছে, বিগ্রহ বাক্য আছে, সমস্ত পদ আছে, সমস্যমান পদ আছে, পূর্ব পদ আছে এবং উত্তর পদ বা পরপদ আছে। যেমন ধরো একটা বিগ্রহ বাক্য বলে দিলাম যে ভিক্ষার অভাব, এই ভিক্ষার অভাবের মধ্যে সমস্ত পদ কি আছে, মানে সমস্ত পদটা কি হবে, ভিক্ষার অভাবটা তো বিগ্রহ বাক্য মানে ব্যাস বাক্য,
তো এটাকে যে একপদীকরণ করে যেটা হবে সেটাকেই বলে সমস্ত পদ, মানে যেটা নতুন সব পদ তৈরি হয় তাকেই বলছে সমস্ত পদ। অর্থাৎ ভিক্ষার অভাব হলো দুর্ভিক্ষ। ছেলে ও মেয়ে, ছেলে মেয়ে। শরণকে আগত, শরণাগত। নেই পুত্র যার, অপুত্রক। পদ্মাসনে, পদ্মা আসন যার, পদ্মাসন। তো যাই হোক, দেখো ভিক্ষার অভাবের সমস্ত পদ হলো দুর্ভিক্ষ, এবং এর মধ্যে সমস্যমান পদ কি কি আছে, অর্থাৎ কি কি পদ আছে? একটা ভিক্ষার আছে, একটা অভাব আছে, দুটো পদ আছে। পূর্বপদ কোনটা? পূর্বপদ তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। একটি হলো ভিক্ষার পূর্বপদ, আর পরপদ অর্থাৎ ভিক্ষার পরে যেটা আছে সেটা হচ্ছে অভাব। অভাব হলো এখানে পরপদ বা উত্তরপদ। নেক্সট আছে ছেলে ও মেয়ে। এখানে সমস্ত পদ দেখতে পাচ্ছ, ছেলে মেয়ে, অর্থাৎ এর মধ্যে সমস্যমান পদগুলো কী কী আছে? ছেলে আছে, ও আছে, আর মেয়ে আছে। তো এখানে পূর্বপদ কোনটা? ছেলে, আর উত্তর পদ হলো মেয়ে। শরণকে আগত, সমস্ত পদ হলো শরণাগত, আর সমস্যমান পদ কী কী আছে? শরণকে আছে আর আগত আছে। তাহলে পূর্বপদ কোনটা হবে? যেটা আগে আছে সেটাই পূর্বপদ, অর্থাৎ শরণকে হলো পূর্বপদ, এবং যেটা পরে আছে সেটাই হলো উত্তরপদ বা পরপদ, অর্থাৎ আগত হলো উত্তরপদ। নেই পুত্র যার, তাকে বলা হয় অপুত্রক। অপুত্রক হলো এখানে সমস্ত পদ, নেই হলো একটা সমস্যমান পদ, পুত্র একটা সমস্যমান পদ, যার হলো একটা সমস্যমান পদ, অর্থাৎ এখানে তিনটে সমস্যমান পদ আছে। পূর্বপদ কোনটা তাহলে বলবে? পূর্বপদ হলো এখানে নেই। আর পরপদ কোনটা বলবে? যেটার মিনিং আছে। যারের তো মিনিং নেই, পুত্রের দেখো মিনিং আছে, মানে আছে, অর্থাৎ এখানে পুত্র হলো পরপদ বা উত্তরপদ। নেক্সট হচ্ছে পদ্মা আসন যার, তাকে বলা হয় পদ্মাসন। পদ্মাসনের মধ্যে কী কী আছে? অর্থাৎ যা বা এখানে পদ্মা আসন যার, এর মধ্যে কী কী সমস্যমান পদ আছে? পদ্মা আছে একটা, আসন আছে একটি, আর হচ্ছে যার, তিনটে সমস্যমান পদ আছে। অর্থাৎ এর মধ্যে দেখো পূর্বপদ হচ্ছে পদ্মা, উত্তর বা পরপদ হলো আসন। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়গুলো। নেক্সট হচ্ছে নদীমাতা যার, এর মধ্যে দেখো নদীমাতৃক হলো এর সমস্যমান পদ, সমস্যমান পদ না, সমস্ত পদ, যেটা নতুন সমাস তৈরি হলো। সমস্যমান পদ কী কী আছে? তিনটে আছে, দেখতেই পাচ্ছ। নদী আছে একটা, মাতা আছে একটা, যার। আর এখানে পূর্বপদ হলো নদী, পরপদ হলো মাতা। গাছে পাকা, গাছ পাকা, বাকিগুলো আমি আর বলছি না, তোমরা নিজেরাই পারবে। দুটোই আছে, দেখতেই পাচ্ছ, একটা গাছে আর একটা পাকা। গাছে হলো পূর্বপদ আর পাকা হলো পরপদ। তো তোমরা দেখে নাও ভালো করে। ঘি মেশানো ভাত, একে বলা হয় ঘি ভাত। দেখো ঘি ভাত এটা একটা সমস্ত পদ, রাইট? দেখো সমস্ত পদ, তো এই সমস্ত পদ। আর ব্যাসবাক্য কোনটাকে বলছে? ঘি ভাতটাকে দেখো বর্ণনা করছে, ঘি মেশানো ভাত, এটাকে বলছে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আশা করি অনেক বুঝতে পেরে গেছো তোমরা। নেক্সট হচ্ছে দলের প্রতি। দলের প্রতিকে বলা হয় দলপতি। এইবার আমরা সমাসের প্রকারভেদ সম্পর্কে জানবো। এতক্ষণ ছিল একটা ইন্ট্রোডাকশন, একটা নির্দিষ্ট ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়ে গেছে সমাস সম্পর্কে, যে সমাস কী, সমাসের সাধারণ অর্থ কী, পূর্বপদ উত্তরপদ বলতে আমরা কী বুঝি, ব্যাসবাক্য কী, সমস্ত পদ কী, বিগ্রহ বাক্য, সমস্ত পদ, সমস্যমান পদ কী কী, এবং পূর্বপদ উত্তরপদ সম্পর্কে একটা ধারণা আমাদের মাথায় চলে এসেছে। আমরা প্রায় শিখে ফেলেছি, সমাসের প্রায় 40% আমরা ক্লিয়ার করে ফেলেছি। এইবার আমরা এই বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাসের প্রকারভেদ সম্পর্কে জানব। তার আগে বলে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে লাইক করে দাও, বন্ধুদের কাছে একবার শেয়ার করে দাও, রাইট? কারণ আগামী দিনে এর মতো আরও অনেক টপিক রিলেটেড, গ্রামার, বেঙ্গলি গ্রামার, ইংলিশ গ্রামার টপিক রিলেটেড ভিডিও তোমাদের সামনে বা তোমাদের জন্য আনা হবে, বিশেষ করে তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই, অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, কারণ ওখানে অনেক কন্টেন্ট দেওয়া হয়, অজস্র কন্টেন্ট এবং সাজেস্টিভ ভিডিও তোমাদের জন্য আনা হচ্ছে আগামী দিনে। এবং অলরেডি বহু সাজেস্টিভ ভিডিও সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য ক্লাস 7-এর এবং ক্লাস 11, 8-এর এদের দেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের চ্যানেলে। তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে হোক বা যে কোনো ভিডিওতে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। এইবার আমরা চলে আসবো বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাসের প্রকারভেদ সম্পর্কে জানার বিষয়ে। তো এখানে দেখো যে বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাস হলো মোট 8 প্রকার। ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় অনেক পরীক্ষাতে প্রশ্নটা আসে যে সমাস কয় প্রকার ও কী কী। তো সমাস হলো এখানে মোট 8 প্রকার। একটি হলো দ্বন্দ্ব সমাস, দ্বিতীয়টি হলো দ্বিগু সমাস, তৃতীয়টি হলো নিত্য সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অলপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস। একদম ভালো করে মনে রাখতে হবে। টোটাল 8টা আছে সমাস। তো 8টা সমাস কী কী আরও একবার বলে দিচ্ছি: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, নিত্য সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অলপ সমাস এবং বাক্যাশ্রয়ী সমাস। প্রথমে আমরা জানব দ্বন্দ্ব সমাস কাকে বলে বা দ্বন্দ্ব সমাস কী এবং তার উদাহরণ কী কী। না, যে সমাসে ও এবং আর, দ্বন্দ্ব সমাস তোমরা জেনে রাখবে ও এবং আর এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা থাকলেই সেটা দ্বন্দ্ব সমাস।
সমাসকে দেখে চিনতে হবে। তুমি কিভাবে চিনবে সেটা হলো এর ফর্মুলা, যেটা খুব সহজে তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। তোমরা ইউটিউবের কোনো ভিডিওতে এমন সহজভাবে পাবে না বিষয়টা। তো তোমাদের বলে রাখি, খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। যে দ্বন্দ্ব সমাস কি না, যে সমাসে ও এবং আর এই সংযোজক পদ, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে কনজাংশন, এই ও এবং আর এই সংযোজক পদ দিয়ে পূর্বপদ এবং উত্তরপদ যুক্ত হয়ে সংযোজক পদটি লুপ্ত হয়ে যায়, অর্থাৎ হারিয়ে যায়। ও এবং আর দিয়ে প্রথমে ব্যাসবাক্যটা থাকে, কিন্তু যখন তুমি সমাসে আনবে বা একপদীকরণ করবে তখন এটা লুপ্ত হয়ে যাবে। সেটাকেই বলছে দ্বন্দ্ব সমাস। আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। যেমন এবার উদাহরণ লক্ষ্য করলে আরও ক্লিয়ার বেড়ে যাবে, তোমাদের মধ্যে কনফিউশন দূর হয়ে যাবে। যে মাতা ও পিতা, দেখো এখানে ও যোগ করেছে, ও মানে তোমরা ধরে ফেলেছো যে এটা হলো দ্বন্দ্ব সমাস। তো মাতা ও পিতাকে একপদীকরণ করলে হবে মাতা পিতা। মুড়ি ও মুড়কি, মুড়ি মুড়কি। সুখ ও শান্তি, সুখ শান্তি। পথ ও ঘাট, পথ ঘাট। রক্ত ও মাংস, রক্ত মাংস। শাল ও সেগুন, শাল সেগুন। যে ও সে, যে সে। যাকে ও তাকে, যাকে তাকে। হার ও জিত, হার জিত। টক ও ঝাল, টক ঝাল। শুয়ে এবং বসে, শুয়ে বসে। মাথা আর মুন্ডু, মাথা মুন্ডু। গান ও বাজনা, গান বাজনা। বন ও জঙ্গল, বন জঙ্গল। আকাশ ও পাতাল, আকাশ পাতাল। কেনা ও বেচা, কেনা বেচা। আমি, তুমি ও সে মানে হলো আমরা। এটা কিন্তু খুব পয়েন্টেড বিষয় যে আমি, তুমি এবং সের সমাস হলো আমরা। দেখো আমরা বলতে এই তিনটে জিনিসই বোঝায়, আমি, তুমি ও সে, এই তিনটেকে নিয়ে হয় আমরা। আর হচ্ছে তুমি ও সে, এই দুটোকে নিয়ে হয় তোমরা। রাইট, এটা ভালো করে মনে রাখবে। চন্দ্র, সূর্য, গ্রহ ও তারা, তাহলে এটা কী হবে, হাইফেন দিয়ে করতে হবে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এই প্রশ্নটা আসার চান্স বেশি পরীক্ষায়। লজ্জা ও শরম, লজ্জা শরম। বলে ও কয়ে, বলে কয়ে। তো যাই হোক, এগুলো ছিল দ্বন্দ্ব সমাসের উদাহরণ। অনেক উদাহরণ দেওয়া হয়েছে, এর মধ্যে তোমরা পরীক্ষায় কোনো একটি কমন পেয়ে যাবে। নেক্সট আমরা এবার চলে আসবো দ্বিগু সমাসে। দ্বিগু সমাস কি ভালো করে আমাদেরকে জেনে নিতে হবে। দ্বন্দ্ব সমাসের থেকেও দ্বিগু সমাস অনেক সহজ, অনেক সহজ। জেনে নিই যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং উত্তরপদ বিশেষ্য এবং সমাসবদ্ধ পদ সমাহার বোঝায়, তাকেই বলা হয় দ্বিগু সমাস। অর্থাৎ দ্বিগু সমাসে তোমাদের কিছু জানতে হবে না, শুধু জানবে দ্বিগু সমাসে সবসময় সংখ্যাবাচক বিশেষণ থাকবেই থাকবে। সংখ্যাবাচক বিশেষণ থাকতেই হবে দ্বিগু সমাসে। অর্থাৎ যেখানে তোমরা দেখবে দ্বিগু সমাস মানে সংখ্যাবাচক শব্দ সমাসে, সেটাই হলো দ্বিগু সমাস। রাইট, যেমন দেখো উদাহরণ দেখলে বুঝতে পারবে যে তিনটি ফলের সমাহার, একে বলছে ত্রিফলা। দেখো তিনটি সংখ্যা চলে এলো। শত অব্দের সময়, দেখো শত, এটাকে বলছে শতাব্দী। শত অব্দের সমাহার সমান সমান শতাব্দী। চার পদের সমাহার চতুষ্পদী। তিনটি কড়ির বিনিময়ে কেনা, তিন কড়ি। নয়টি কড়ির বিনিময়ে কেনা, 9 কড়ি। পাঁচটি কড়ির বিনিময়ে কেনা, 5 কড়ি। তিন কালের সমাহার ত্রিকাল। চৌরাস্তার সমাহার চৌরাস্তা। তিন মাথার সমাহার তেমাথা। নব বা 9 রত্নের সমাহারকে বলে নবরত্ন। আশা করি দ্বিগু সমাস সম্পর্কে একদম পরিষ্কার আইডিয়া তোমাদের মধ্যে চলে এসেছে। দ্বন্দ্ব সমাস হচ্ছে ও এবং আর দ্বিগু সমাস হলো সংখ্যাবাচক বিশেষণ বোঝায়। এইবার আমরা চলে যাব নিত্য সমাস কাকে বলে এই বিষয়ে। না, নিত্য সমাস কাকে বলে না, যে সমাসে সমসমান পদ দ্বারা সমাস বাক্য হয় না। ভালো করে মনে রাখবে সমসমান পদ কি। দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে যে সমসমান পদ, এই যে যেমন ধরো এখানে ছিল ছেলে ও মেয়ে, বা এখানে ছিল ভিক্ষার অভাব। ভিক্ষার অভাবে দুটো সমসমান পদ ছিল, যেমন ভিক্ষার আর অভাব। যেমন এখানে দেখো পদ্মার আসন জার, পদ্মার আসন জারের সমসমান পদ কটা, তিনটে, পদ্মা, আসন আর জার। এইটাকেই বলছে সমসমান পদ। তো এই যে সমাসের সমসমান পদ দ্বারা সমাস বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। অর্থাৎ দেখো একটু আগে তোমরা দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাসে পড়েছো। যেমন ধরো দ্বন্দ্ব সমাসের একটু উদাহরণ, যেমন পিতা ও মাতা, এর মধ্যে দেখো পিতা মাতা চলে এসেছে, ওটা বিলুপ্ত হয়েছে। কিন্তু এখানে সমসমান পদের এখানে বিষয়টা হচ্ছে নিত্য সমাসের বিষয় হলো যে পিতা মাতা, যেরকম পিতা মাতা দুটো শব্দ থাকছে, এখানে কিন্তু দুটো সব শব্দ থাকবে না, নতুন শব্দ কিন্তু প্রবেশ করবে বা নতুন পদ প্রবেশ করবে, অন্য পদের দ্বারা পদের অর্থ প্রকাশ করতে হবে। এটাকেই বলছে নিত্য সমাস। যেমন কেবল দর্শন, দেখো কেবল দর্শনকে বলা হয় দর্শন মাত্র। বুঝতেই পারছো, দেখো মাত্র কথাটা নতুন ঢুকে পড়লো। যেমন অন্য গ্রাম, তাকে বলছে গ্রামান্তর। দেখো গ্রামান্তর নতুন শব্দ চলে এলো। অন্য দেশ, দেশান্তর। কেবল হাঁটা, হাঁটাহাঁটি। অনেক মানুষ, মানুষগুলো, দেখো গুলো চলে এলো। এই হলো নিত্য সমাস। আশা করি বুঝতে পেরেছো দ্বন্দ্ব সমাস কি, দ্বিগু সমাস কি এবং নিত্য সমাস কি।
নেক্সট আমরা চলে আসবো এবার কর্মধারায় সমাস কাকে বলে এই বিষয়ে। না, কর্মধারায় সমাস কাকে বলে, যে বিশেষ্যের সাথে বিশেষণের সমাসকে কর্মধারায় সমাস বলে। এটা আরও সহজ। বিশেষ্যের সঙ্গে সবসময় বিশেষণ থাকবেই থাকবে, বাকি সব বিলুপ্ত হয়ে যাবে। বিশেষ্যের সাথে সবসময় বিশেষণ থাকবে। যেমন দেখো যে যিনি জজ তিনিই সাহেব, তাহলে কি হবে? জজ সাহেব। শ্বেত যে পদ্ম, শ্বেত মানে সাদা, শ্বেত যে পদ্ম তাকে বলছে শ্বেত পদ্ম। মিষ্টি যে অন্ন, মিষ্টান্ন। ফুল যে মোজা, ফুল মোজা। যে যে পুরুষ, সুপুরুষ। যিনি চালাক তিনিই চতুর, চালাক চতুর। যিনি মাতৃ তিনিই দেবী, মাতৃদেবী। যিনি বাবা তিনিই ঠাকুর, বাবা ঠাকুর। যিনি দাদা তিনিই মশাই, দাদা মশাই। আগে দেখা পরে শোনা, দেখাশোনা। নরসিংহের ন্যায়, নরসিংহ। মনরূপ মাঝি, মন মাঝি। প্রাণরূপ পাখি, প্রাণ পাখি। বুঝতেই পারছো কর্মধারায় সমাস একদম সহজ। নেক্সট আমরা চলে আসবো এবার তৎপুরুষ সমাসের দিকে। তো তৎপুরুষ সমাস কাকে বলে, যে সমাসের পূর্বপদের কর্মকরণ এবং কর্মকরণ অপদান ইত্যাদি কারকের ক্ষেত্রে, তুমি তৎপুরুষ সমাস জানতে গেলে তোমাকে কারক জানতে হবে। আর কারকের জন্য একটা স্পেশাল ভিডিও তোমাদের আনা হচ্ছে আগামী নেক্সট উইকে, অর্থাৎ আগামী সপ্তাহে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবার আমরা দেখো চলে আসবো কারক। অবশ্য এটা বুঝতে অতটা কঠিন হবে না, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। বলছে যে সমাসের পূর্বপদের কর্মকরণ অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন বা বিভক্তির স্থানীয় অনুসর্গ লোপ পায় এবং এই সমাসের পরপদের অর্থ প্রাধান্য লাভ করে, তাকে তৎপুরুষ সমাস বলে। বুঝতে পারছি তোমাদের মাথার উপর দিয়ে গেল বিষয়টা, কিন্তু এক্সাম্পল দেখলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। আগে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, তারপর আমি এই সংজ্ঞাতে আসছি। যেমন দেখো এখানে আছে রথকে দেখা। রথকে দেখা থেকে কি এসেছে? রথ দেখা চলে এসেছে। দেখো এখানে কেটা কি প্রবেশ করেছে? কে এসেছে? কেটা বিলুপ্ত হয়ে গেল, নাই। রথ দেখা। সমুদ্রের মাঝে কি হয়ে গেল? মাঝ সমুদ্র। এই যে সমুদ্রের এরটা দেখো বিলুপ্ত হয়ে গেছে, মাঝ সমুদ্র। সত্যি কথা বলে যে, তাকে কি বলছে? দেখো সত্যবাদী। তাহলে এখানে কথা বলে যে, এসব বাদ হয়ে গেল। কলাকে বেচা, কলা বেচা। এখানে কে কথাটা দেখো বিলুপ্ত হয়ে গেল। এইটাকেই বলছে তৎপুরুষ সমাস। মানে যে সমাসের পূর্বপদের, অর্থাৎ আগের পদের, পূর্বপদ মানে বুঝতে পারছো পূর্বপদ আর উত্তরপদ। তো পূর্বপদের কর্মকরণ অপাদান ইত্যাদি কারকের যে বিভক্তি চিহ্ন কোনগুলো? যে কে, তারপরে এগুলো হচ্ছে বিভক্তি চিহ্ন। এই যে বিভক্তি চিহ্ন বা বিভক্তি স্থানীয় অনুসর্গগুলো লোপ পায়, অর্থাৎ হারিয়ে যায়। এবং এই সমাসের পরপদের অর্থটাই প্রাধান্য, অর্থাৎ পরের যে মিনিং। দেখো রথকে দেখা, কেটাকে বাদ চলে গেল, দেখাটা মেন হয়ে গেল। এখানে অর্থটা প্রাধান্য বেশি পাচ্ছে, দেখা। তাকেই বলছে তৎপুরুষ সমাস। তারপর আছে দেখো এক্সাম্পল, মাছকে ভাজা, মাছ ভাজা। পটলকে তোলা, পটল তোলা। লাঠি দিয়ে পেটা, লাঠি পেটা। শক্তি দ্বারা হীন, শক্তিহীন। রান্নার নিমিত্ত ঘর, রান্নাঘর। ভ্রমণের নিমিত্ত ত্রাণ, বন্যার ত্রাণ। তারপর হচ্ছে এখানে ভ্রমণ হবে না, এটা বন্যার নিমিত্ত ত্রাণ হবে। তো বন্যার নিমিত্ত ত্রাণ হলো বন্যার ত্রাণ, তোমরা ঠিক করে নেবে। পশুর খাদ্যকে বলছে পশু খাদ্য। মামার বাড়ি হচ্ছে মামা বাড়ি। রোগ হইতে মুক্ত, তাকে হইতে বাদ চলে গেল, রোগ মুক্ত হয়ে গেল। জলে জন্মজা, তাকে বলছে জলজ। দিনের মাছ অবস্থাকে বলছে মধ্যাহ্ন। নদীর মাছকে বলছে মাঝ নদী। মৃত্যু পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত দেখো বাদ, লোপ হয়ে গেল, মানে হারিয়ে গেল। বছর বছর, তাকে কি বলছে? ফি বছর। আশা করি তৎপুরুষ সমাস ক্লিয়ার হয়েছে তোমাদের সামনে। নেক্সট দেখো এবার আসবো আমরা বহুব্রীহি সমাস কাকে বলে এ বিষয়ে। যে সমাসে সমসমান পদগুলোর কোনোটিই অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়। এটা আরও সহজ। কোনো সমসমান পদগুলির কোনোটাকে না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝাচ্ছে, তাকে বলছে বহুব্রীহি সমাস। যেমন চন্দ্রচূড়ে যাহার, তাকে বলছে চন্দ্রচূড়া। পাপ বুদ্ধি যাহার, পাপ বুদ্ধি। তারপরে আশিতে, অর্থাৎ দাঁতে। আশি, এখানে আশি বলতে আশি নয়, কিন্তু 80 নয়। আশি মানে দাঁত, ব্র্যাকেটে সেই জন্য উল্লেখ করা হয়েছে। আশিতে 20 যার, অর্থাৎ দাঁতে 20 যার, তাকে বলছে 80-20। কথা সর্বস্ব যার, তাকে বলছে কথা সর্বস্ব। দুদিকে অপজার, তাকে বলছে দ্বীপ। অন্তর্গত অপজার, তাকে বলছে অন্তরীপ। নরকারের পশু যে, তাকে হচ্ছে নরপশু। জীবিত থেকেও যে মৃত, তাকে কি বলে? জীবমৃত। পণ্ডিত হয়েও যে মূর্খ, তাকে বলছে পণ্ডিত মূর্খ। তো এই হলো বহুব্রীহি সমাস। এবার আমরা চলে আসবো অলপ সমাস কাকে বলে। অলপ, এখানে হয় ও হয়, দুটোই হয়। তো অলপ সমাস কাকে বলে? না, যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ না পেয়ে, দেখো এটা একদম বিপরীতটা বলছে না। একটু আগে তোমরা দেখেছো যে তৎপুরুষ সমাসে পূর্বপদের যে বিভক্তিগুলো কিন্তু লোপ পাচ্ছিল, অর্থাৎ হারিয়ে যাচ্ছিল। কিন্তু এই অলপ সমাসের নিয়ম হলো যে পূর্বপদের
বিভক্তিগুলো লোপ পাবে না, অর্থাৎ হারিয়ে যাবে না। অর্থাৎ পূর্বপদের বিভক্তিগুলো লোপ না পেয়ে সমাসবদ্ধ পদ থেকে যায়, তাকেই বলা হয় অলপ সমাস। একদম সহজে বুঝিয়ে দিলাম। যেমন দেখো দুধে ভাতে, তাহলে কি হলো? দুধে ভাতে। পেটের জন্য ভাত, পেটের ভাত, দেখো পেটের হলো এখানে পূর্বপদ, ভাত হলো পরপদ। তো পেটের কি এখানে এর, এই যে এর বিভক্তি সেটা তো বাদ যায়নি, সেটা তো আছে। অর্থাৎ এটাকে বলছে এই জন্য অলপ সমাস। পেটের জন্য ভাত, পেটের ভাত। চায়ের নিমিত্ত কাপ, চায়ের কাপ। ঘানি থেকে উৎপন্ন তেল, ঘানির তেল। জলে পড়েছে যে, তাকে বলছে জলে পড়া। নেক্সট আছে দেখো বাক্যশ্রয়ী সমাস। বাক্যশ্রয়ী সমাস কাকে বলে? বাক্যশ্রয়ীটাই হচ্ছে শেষ সমাস। তো এখানে বাক্যশ্রয়ী সমাস কাকে বলে না, যে সমাস বাক্যে, যে সমাস বাক্য যখন সমাসবদ্ধ পদ রূপে থাকে তাকেই বলা হয় বাক্যশ্রয়ী সমাস। অর্থাৎ যে সমাস বাক্যে সমাসবদ্ধ পদ রূপে থাকে, মানে অলরেডি থাকছেই, তাকে বলছে সমাসবদ্ধ পদ। মানে কীরকম? বাক্যশ্রয়ী সমাস বলছে তাকে। কীরকম? দেখো যেমন সব পাওয়া যায় যে দেশে, তাহলে সব পেয়েছির দেশে। দেখো অলরেডি সব পাওয়া যায় দেশে, এর মধ্যে অলরেডি সেই সমাসবদ্ধ পদটা কিন্তু রয়েছে। তো সেটাকেই আমি আবার সমাসে লিখছি, এটাকেই বলছে বাক্যশ্রয়ী, মানে যেটা আছে সেটাই আমি লিখছি, এটাকে বলছে বাক্যশ্রয়ী সমাস। সব পাওয়া যায় যে দেশে, তাকে বলছে সব পেয়েছির দেশে। সবুজ বাঁচানোর ব্রত যে কমিটি, দেখো অলরেডি লেখাই আছে যে এটা হচ্ছে সবুজ বাঁচাও কমিটি। এটাই হলো বাক্যশ্রয়ী সমাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা জানবো কিছু সমাস সম্পর্কে যেগুলো পরীক্ষা আসার চান্স বেশি। নতুন আছে কিছু, অলরেডি যেগুলো বলে দেওয়া আছে তার মধ্যেও আছে, বা কিছু নতুনও আছে। পড়ছি তার আগে একবার দেখে নাও যে সমাস সম্পর্কে তোমাদের একদম ক্লিয়ার আইডিয়া, অর্থাৎ আইডিয়ার উপর ক্লিয়ারেন্স চলে এসেছে যে সমাস কাকে বলে, সমাসের সাধারণ অর্থ কী, পূর্বপদ উত্তরপদ সম্পর্কে দেখো বুঝে গিয়েছো। ব্যাসবাক্য সমস্ত পদ সম্পর্কেও একদম ক্লিয়ার হয়ে গেছে। এখানে বিগ্রহ বাক্য যা, তাই হলো ব্যাসবাক্য, তাই হলো সমাস বাক্য, বললামই একই নাম। সমস্ত পদ, সমস্যমান পদ, তারপর হচ্ছে পূর্বপদ, উত্তরপদ, পরপদ সম্পর্কে একটি সুন্দর ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়ে গেছে এতক্ষণে আশা করি। যদি তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো ভিডিও বা দেখো, তবে আশা করি হবেই তোমরা সমাস সম্পর্কে একদম বাগ হয়ে যাবে, কোনো কিছুই আর বাকি থাকবে না। একদম পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হলো, বিস্তারিত একদম আলোচনা সহ এবং উদাহরণ সহ। তো এখানে বাংলা ব্যাকরণ অনুযায়ী দেখতেই পাচ্ছ 8টি সমাস, যেখানে দ্বন্দ্ব সমাস কী, দ্বিগু সমাস কী, নিত্য সমাস কী, কর্মধারয় সমাস কী, তৎপুরুষ সমাস কাকে বলে, বহুব্রীহি সমাস সম্পর্কে, অলপ এবং বাক্যশ্রয়ী সমাস সম্পর্কে একটি বিস্তারিতভাবে আলোচনার সঙ্গে উদাহরণ সহ বলে দেওয়া হলো। তো তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। বিষয়টা যদি এখনও না বুঝতে পারো বা কোনো জায়গায় যদি আটকে যায়, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এবার আমরা কয়েকটি সমাস সম্পর্কে পড়ে নেব। এখানে আছে যেগুলো থেকে পরীক্ষায় আসার চান্সটা একটু বেশি থাকে, যে অন্য কালকে বলছে কালান্তর, অন্য ভাবকে বলে ভাবান্তর, কেবল নামকে বলে নামমাত্র, ইন্দুর মতো মানে ইন্দুনিভ, নেই বোধ যার তাকে বলছে অবোধ, নেই হুঁশ যার বেহুঁশ, নেই খোঁজ যার নিখোঁজ, নেই খুঁত যার তাকে বলে নিখুঁত, নয় ভাত আভাত, নয় ভাঙা আভাঙা, বৃষ্টির অভাব অনাবৃষ্টি, নয় গণ্য নগণ্য, নয় রাজি গড়রাজি, গৃহে বন্দি গৃহবন্দী, গঙ্গায় স্নান গঙ্গা স্নান, গলাতে ব্যথা গলা ব্যথা, পথ ও ঘাট পথঘাট, রক্ত ও মাংস রক্তমাংস, শাল ও সেগুন শাল সেগুন, যে ও সে যে সে, যাকে ও তাকে যাকে তাকে, হার ও জিত হার জিত, টক ও ঝাল টক ঝাল, শুয়ে এবং বসে শুয়ে বসে, মাথা এবং মুন্ডু মাথা মুন্ডু, গান ও বাজনা গান বাজনা, বন ও জঙ্গল বন জঙ্গল, ঋণ হইতে মুক্ত ঋণ মুক্ত, জন্ম হইতে অন্ধ জন্মান্ধ, রেশম হইতে জাত রেশম জাত, রোগ হইতে মুক্ত রোগ মুক্ত, আধভাবে কাঁচা আধ কাঁচা, অর্ধভাবে মৃত অর্ধমৃত, অর্ধভাবে এক অর্ধেক, আধভাবে খাওয়া আধ খাওয়া, মৃত্যু পর্যন্ত আমৃত্যু, বছর বছর, আশা করি তোমরা এটা উত্তর পারবে, ফি বছর, ক্ষুদ্র গ্রহ উপগ্রহ, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণ, চিরকাল ব্যাপী কুমার চিরকুমার, চিরকাল ব্যাপী শত্রু তাকে কী বলছে চিরশত্রু, ক্ষণকাল ব্যাপী স্থায়ী ক্ষণস্থায়ী। অর্থাৎ দেখো এখানে শেষ না, ডট ডট দেওয়া হয়েছে এই কারণেই যে এরকম প্রচুর সমাস রয়েছে আরও, কিন্তু যেগুলো সমাস তোমাদের এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে এর মধ্যে থেকে কিন্তু দেখবে পরীক্ষায় চলে আসবে, যে কোনো হয়তো কোনো একটা চলে এলো পরীক্ষায়, বা হয়তো এখানে চলে এলো অন্য দেশ, এটা অন্য দেশ থেকে দেশান্তর, এটি কোন সমাস, তো তোমরা লিখে দেবে নিত্য সমাস। এইগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে যে কোন সমাসে কী কী বোঝায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল সমাসের ওপর ভিডিও, সমাস নিয়ে একদম সুন্দরভাবে বলে দেওয়া হলো তোমাদেরকে। তো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের কাছে একবার করে আরও শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও, যেন আমরা একটি সমস্ত বহু সদস্যের একটি পরিবার হয়ে
গড়ে উঠতে পারি। অলরেডি আমাদের 500টি সদস্যর ওপর মানে 600-র কাছাকাছি মেম্বার হয়ে গেছে আমাদের চ্যানেলে। তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। সো আজকে ছিল এতদূর ভিডিও। সাবস্ক্রাইব করেছে অলরেডি, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি বা হয়তো পড়ার মধ্যে থেকে গিয়েছিলে, তাদেরকে বলি বিশেষ করে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। কারণ এই শুধু সমাস নয়, প্রত্যয়, পদ থেকে শুরু করে বাক্য থেকে শুরু করে আরও নানান ভিডিও, ব্যাকরণ ছাড়াও বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের ওপরে অনেক সাজেস্টিভ ভিডিও তোমাদের জন্য আনা হয়। আর অলরেডি অনেক ভিডিও আনা হয়েও গেছে সেকেন্ড ইউনিট টেস্টের ওপর। তোমরা অবশ্যই অতি অবশ্যই সেইগুলোকে চ্যানেলে গিয়ে বের করো এবং দেখে নাও। কারণ পরীক্ষা আর বেশি দিন নেই, আগামী মাসের শেষের দিকে হয়তো পরীক্ষা হবে কিছু কিছু স্কুল বলছে, এবং কিছু কিছু স্কুল বলছে আগস্ট মাসের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, অর্থাৎ জুলাই মাসের লাস্ট উইক এবং আগস্ট মাসের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা অর্থাৎ সেকেন্ড ইউনিট এক্সাম কিন্তু চালু হয়ে বা শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ছিল এতদূর ভিডিও। আবার অন্য ভিডিও আনা হবে তোমাদের জন্য। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। যদি এই পিডিএফটি পেতে চাও তো অতি অবশ্যই এক্ষুনি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও। আর লিঙ্ক যদি চাও তো লিঙ্ক এই যে কোনো ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবে, ডেসক্রিপশান বা চ্যানেলে গিয়েও পেয়ে যাবে। আর এই কন্টেন্টটি পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাকে জয়েন করতে হবে, নাহলে আমি এই কন্টেন্টটি তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো না পিডিএফ আকারে। তো যাই হোক, এতদূরই হলো ভিডিও, আবার অন্য ভিডিও আনা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই মন দিয়ে পড়া করো।